ফোনের স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে গান গাইছে জাংকুক। এক হাতে ফোন, আরেক হাতে তের সেই নুপুরটা, চুলগুলো এলোমেলো, চোখে মুখে ক্লান্তির ছাপ। জাংকুক তাকিয়ে আছে তের ছবির দিকে, যেগুলো গতকালকেই ক্যামেরাম্যান তাকে সেন্ড করেছে। তার ফোনের স্ক্রিনের অবস্থা খারাপ। গত এক সপ্তাহে অগণিত বার সে ফোনটাকে আছাড় মেরেছে। জাংকুক তখন মনে মনে ভাবতে লাগলো, কেন যে আমার কথা ওর মনে পড়ে না সেটাই তো বুঝি না। আর আমারই বা তের কথা এত বেশি কেন মনে পড়ে? সব বুঝে, শুধু আমাকেই বোঝে না এই মেয়েটা। জাংকুক অন্য জগতে ছিল। ঠিক তখনই কেউ তার দরজায় নক করে। জাংকুকের বিরক্তিটা যেন আরো বেড়ে গেল। অনবরত কেউ দরজা ধাক্কাচ্ছে। এরপর জাংকুক উঠে গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলে জিমিনকে দেখে জাংকুক একটা তপ্ত শ্বাস ছাড়ল। গত এক সপ্তাহ ধরে জিমিন একটু বেশি তার রুমে আসে, কখনো খাবার খেতে ডাকতে, তো কখনো পড়া বুঝে নিতে। জিমিন তখন জাংকুককে বলল, ভাইয়া আসলে আমি একটা চ্যাপ্টার বুঝতে পারছি না। জিমিন জিওগ্রাফির বইটা জাংকুকের দিকে এগিয়ে দিতেই জাংকুক রেগে বলে ওঠে, জিমিন তুই হয়তো ভুলে যাচ্ছিস যে আমি সায়েন্স নিয়ে পড়েছি। জাংকুকের নিরস প্রাণহীন কণ্ঠে জিমিন কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। সে ইংরেজি বই আনতে গিয়ে ভুল করে জিওগ্রাফি বইটা নিয়েই চলে এসেছে, তবুও কিছু তো একটা বলতে হবে। জিমিন তখন বলল, তুমি একটু দেখো না, আমার এই সাবজেক্টে প্রবলেম হচ্ছে। জাংকুক কিছুক্ষণ ভেবে বলল, তুই হেল্পের জন্য সুগার কাছে যেতে পারিস। ও আর তুই তো একই ডিপার্টমেন্টে, ও স্টাডিতেও অনেক ভালো। জিমিন একটা বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করে বলল, ও বাড়িতে নেই, বন্ধুদের সাথে ক্যারাম খেলতে গেছে। জাংকুক আর কি করবে, সে দরজা থেকে সরে দাঁড়াতেই জিমিন দ্রুত পায়ে রুমের মধ্যে ঢুকে যায়। জাংকুক দরজা পুরোপুরি খোলা রেখে স্টাডি টেবিলের দিকে এগিয়ে গেল। ধূসর ফ্রেমের চশমাটা চোখে দিয়ে বইটা হাতে নিয়ে জিজ্ঞেস করলো, কোনটা বুঝতে অসুবিধা হচ্ছে তোর? জিমিন জাংকুকের দিকে তাকিয়ে বলল, আমি আমি কিছুই বুঝতে পারছি না জাংকুক ভাই। জাংকুক জিমিনের কথা শুনে ভ্রু কুঞ্চিত করে বলল, কিছুই বুঝতে পারছিস না মানে? জিমিন কিছুটা ভরকে বলল, আমি আমি সত্যি তোমাকে ভালো করে বুঝতেই পারছি না ভাইয়া। এই মুহূর্তে জাংকুক কিছুটা চমকে গেল, বিরক্তি নিয়ে বলল, কি বলতে চাস ঠিক করে বল। জিমিন তখন হতাশ হয়ে বলল, তুমি কেন বুঝো না আমাকে? আমি তোমাকে কি বলতে চাই তুমি কি কিছুই বুঝতে পারছো না জাংকুক ভাই? জাংকুক তখন ভীষণ রেগে গেল আর বলল, আমার মনে হয় জিমিন তোর ডাক্তারের সাথে কথা বলা উচিত। তোর মাথার একটু টেস্ট করিয়ে আসবি তুই। জিমিন হতভম্ব হয়ে গেল। জাংকুক শান্ত কণ্ঠে বলে উঠল, আমার বিয়ে হয়ে গেছে জিমিন, এই কথাটা যত তাড়াতাড়ি মেনে নিতে পারবি ততই তোর জন্য ভালো হবে। কিছুদিন পর ফুপি হতে চলেছিস, সেটা অন্তত মাথায় রাখ। আর যদি নিজে ডাক্তারের কাছে যেতে না পারিস তাহলে আমাকে বল, আমি তোর জন্য ভালো একটা ডক্টর সাজেস্ট করে দিব। জাংকুকের খাপছাড়া কথাটা শুনে জিমিন বসা থেকে উঠে দাঁড়ালো আর বলল, তার মানে? জিমিনের কণ্ঠ যেন কাঁপছে। জিমিন তখন নিজেকে শান্ত করে জাংকুককে প্রশ্ন করে বসলো, তার মানে জাংকুক ভাই তুমি তাহলে আমার ফিলিংস সম্পর্কে জানো? জাংকুক তখন বিরক্তি নিয়ে বলল, কিসের ফিলিংস আর কি নিয়ে কথা বলছিস তুই? জিমিনের চোখ দুটো ছল ছল করে উঠল। জাংকুক তখন বলল, ভাইয়ের প্রতি যেসব ফিলিংস থাকার কথা সেসব ফিলিংস তো থাকবেই, তাতে আবার ভাবার কি আছে? ছোটবেলা থেকে এ পর্যন্ত তোকে আর রোজকে কখনো আলাদা করে ভাবিনি আমি। জাংকুকের সোজাসাপটা কথা শুনে জিমিনের চোখ বেয়ে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। ভাঙা কণ্ঠে বলল, কিন্তু জেকে ভাই তুমি তো আমার আপন ভাই না। জাংকুক বিস্মিত চোখে জিমিনের দিকে তাকালো আর বলল, আপন ভাই না তো কি হয়েছে? ক্লিয়ার করে বলছে জিমিন, তোর প্রতি বোন ব্যতীত আমার অন্য কোনো ফিলিংস নেই। আজ এই মুহূর্ত থেকে আমাকে নিজের আপন ভাই ভাবা শুরু কর। জিমিন দুপা পিছিয়ে গেল। জাংকুক এখনো পূর্বের ন্যায় নির্লিপ্ত ভঙ্গিতে চেয়ারে বসে আছে। জিমিন তখন বলল, আমি আমি তোমাকে কখনো নিজের ভাই ভাবতে পারবো না জেকে ভাই, কখনোই না। জাংকুক ভীষণ রেগে গেল আর বলল, চুপ কর জিমিন, তোর এসব কথা আমার মোটেও ভালো লাগছে না, তুই যা এখান থেকে।
আমার মাথা ব্যথা আর বাড়াস না, এমনিতেই মন মেজাজ ভালো না আমার। জিমিন তখন বলল, তুমি আমার ফিলিংস সম্পর্কে জেনেও এতদিন পর্যন্ত আমাকে ইগনোর করে গেছো, কেন এমন করলে জাঙ্কুক ভাই, কেন? জাঙ্কুক একটা শ্বাস ফেলে বলল, সত্যি বলতে আমি আগে জানতাম না, তবে তোর আচরণগুলো বরাবরই আমার কাছে অদ্ভুত আর বিরক্তিকর লাগতো, তবু বোন ভেবে কিছুই বলিনি। সেদিন সেদিন মা যখন তোর আর আমার বিয়ের ইচ্ছাটা সবাইকে জানিয়েছিল, সেদিনই আমি আমার প্রতি তোর ফিলিংস সম্পর্কে শিওর হয়েছি। তবে বিশ্বাস কর জিমিন, এই সম্পর্কে জেনে আমি অনেক বেশি আঘাত পেয়েছি। সত্যি বলতে জিমিন, আমি আমার প্রতি তোর এই ফিলিংসগুলোকে নিয়ে ভাবতেও চাই না। জিমিনের চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করলো। জাঙ্কুক বসা থেকে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলল, প্লিজ জিমিন, এসব বলে আমাকে দ্বিধায় ফেলিস না, আমার ভালো লাগে না এসব শুনতে। জিমিন তখন চিল্লিয়ে বলল, আমার ফিলিংসের কথা শুনতে তোমার ভালো লাগে না তাই না? কি ভালো লাগে তোমার? ওই পে নামের থার্ড ক্লাস মেয়েটার বক বক শুনতে ভালো লাগে, ওর ন্যাকামিগুলো দেখতে খুব ভালো লাগে। সত্যি বলতে তোমার পছন্দের যে এতটা সস্তা নিম্নমানের হবে সেটা আমিও ভাবতে পারি নাই। জিমিনের কথা শেষ হওয়ার আগেই জাঙ্কুক জিমিনকে থাপ্পড় মারতে ব্যস্ত হলেই ফলস্বরূপ জিমিন চোখ খিচে বন্ধ করে নেয়। কিন্তু জাঙ্কুকের হাত জিমিনের গাল স্পর্শ করার আগে কেউ একজন জাঙ্কুকের হাত ধরে ফেলে। জাঙ্কুক ঘাড় ঘুরিয়ে সুগাকে দেখল। জাঙ্কুকের মাথা ঠিক নেই, জিমিনের কথাগুলো তাকে হিতাহিত জ্ঞান শূন্য বানিয়ে দিয়েছে। জাঙ্কুক তখন সুগার উপর রেগে বলল, হাত ছাড় সুগা, এই মেয়েটার সাহস কি করে হয় আমার বউকে নিয়ে আজে বাজে মন্তব্য করার? জাঙ্কুক রাগে ফুঁসছে, ফর্সা চেহারার রক্তিম বর্ণ ধারণ করেছে। সুগা জাঙ্কুকের হাতটা ছেড়ে দিল, তারপর জিমিনের দিকে একবার রাগের দৃষ্টি নিক্ষেপ করে জাঙ্কুকের উদ্দেশ্যে বলল, ভাইয়া, জিমিন পাগল হয়ে গেছে, ওর কথা ধরো না প্লিজ। ফুপি, ফুপি তোমার মেয়েকে নিয়ে যাও এখান থেকে প্লিজ। সুগার কথা শুনে দরজার সামনে দাঁড়িয়ে থাকা জিমিনের মা আর জিন রুমের ভেতর প্রবেশ করলো। জাঙ্কুক একবার শান্ত চোখে তাদের দিকে তাকায়, কিন্তু মুখে কিছুই বলে না। রাগে তার চোয়াল শক্ত হয়ে গেছে, দাঁতের দাঁত চেপে নিজেকে শান্ত করার পুরোপুরি চেষ্টা করছে। জিমিনের মা বিনা বাক্যে জিমিনকে নিয়ে রুম থেকে চলে গেল। এখন রুমে শুধু জাঙ্কুক, সুগা আর জিন রয়েছে। জিন তখন জাঙ্কুকের উপর রেগে বলল, এটা তুই ঠিক করিস নিজেকে? জিমিন তো ভুল কিছু বলেনি, মেয়েটার মধ্যে কি এমন দেখেছিস যে? জাঙ্কুক তখন জিনকে থামিয়ে বলল, স্টপ মা, তোমার জন্যই জিমিন আজকে আমার সামনে দাঁড়িয়ে এত কিছু বলার সাহস পেয়েছে। জিন তখন রেগে বলল, ঠিকই বলেছিস, সত্য কথা বলতে অনেক সাহসের প্রয়োজন হয়। জিমিন আজকে অনেক সাহস দেখিয়ে ফেলেছে। মা, তোমরা তোমরা কেন এভাবে বলছো? তেকে নিয়ে তোমরা এত বাজে ভাবনা কি করে ভাবতে পারো? জিন মুখে কিছুই না বলে নিজের ফোনটা বের করে কিছু একটা খুঁজতে লাগলো। সুগা চুপচাপ দাঁড়িয়ে আছে। জাঙ্কুক সুগাকে জিজ্ঞেস করলো, তুই নাকি বন্ধুদের সাথে ক্যারাম খেলতে গিয়েছিলিস? সুগা নিচে স্বরে বলল, গিয়েছিলাম, কিন্তু কিন্তু কিছুটা দূর যেতেই ফিরে আসতে হলো। জাঙ্কুক আরও কিছু জিজ্ঞেস করতে যাবে, তার আগে জিন একটা ছবি বের করে জাঙ্কুকের সামনে ধরলো। ছবিটা দেখা মাত্রই জাঙ্কুক থমকে গেল। দ্রুত ফোনটা হাতে নিয়ে সে ছবিটা ভালো করে দেখতে লাগলো। জিন তখন রেগে বলল, দেখ তোর প্রাণপ্রিয় বউ পরীক্ষা দেওয়ার নাম করে বাপের বাড়িতে গিয়ে প্রেমিকের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। ছি, এই মেয়ের মতো ধরিবাজ মেয়ে আমি জীবনেও দেখিনি। স্বামী সংসার রেখে পরপুরুষের সঙ্গে সময় কাটাচ্ছে, এমন মেয়েরা সমাজের কলঙ্ক। কথাগুলো যেন জাঙ্কুকের কানে পৌঁছালো না। ছবিগুলো দেখা মাত্রই তার চারপাশে সব কিছু যেন স্তব্ধ হয়ে গেল। ছবিতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে একটা ছেলে তের কোমর চেপে ধরে দাঁড়িয়ে আছে, আর তেও ছেলেটার শার্টের পেছনের অংশ খামচে ধরে আছে। জাঙ্কুকের গলা শুকিয়ে এলো। তাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জিন জাঙ্কুকের হাত থেকে ফোনটা নিয়ে আরও দুইটা ছবি বের করে দেখালো। একটা ছবিতে তে মাথা নিচু করে ছেলেটার সামনে দাঁড়িয়ে আছে, আর ছেলেটা গভীর চোখে তেকে দেখছে। অন্য ছবিটাতে তে হাসি মুখে ছেলেটাকে কিছু বলছে, আর ছেলেটার ঠোঁটের কোণেও হাসি লেগে আছে। কি সুন্দর ফটোগ্রাফি! যেন তে আর ছেলেটা কোনো দক্ষ ফটোগ্রাফার দ্বারা ছবিগুলো তুলিয়েছে। নীরবতা ভেঙে জাঙ্কুক প্রশ্ন ছুড়ল, ছবিগুলো কে পাঠিয়েছে মা তোমাকে?
জাঙ্কুকের কথার ধরন দেখে সুগা আর জিন বুঝতে পারলো যে কিছুক্ষণ পরেই জাঙ্কুকের রাগ বিস্ফোরিত হবে। সুগা একটা শুষ্ক ঢোক গিলে বলল, জানি না যে কে ভাই কে পাঠিয়েছে। আমি বাড়ি থেকে বের হওয়া মাত্র একটা আননোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে ছবিগুলো কে যেন আমাকে পাঠালো। আমি সেই নম্বরের সাথে সাথে কল দিয়েছিলাম, কিন্তু নট রিচেবল বলছে। আমি তৎক্ষণাৎ বাড়িতে ফিরে আসি আর এসে দেখি বাড়ির প্রত্যেকের ফোনেই ছবিগুলো পাঠানো হয়ে গেছে। জিন তখন রেগে বলল, এই মেয়ে কোথায় কোথায় যে আকাম করে বেরিয়েছে কে জানে। আমি বুঝতেই পারছি না এইটুকুন একটা মেয়ে কিভাবে পারে এতগুলো ছেলেকে নিয়ন্ত্রণ করতে। জাঙ্কুক, তুই শিওর তো যে এই চরিত্রহীনার পেটে তোর সন্তান? কথাটা যেন ধনুক থেকে ছোড়া তীরের ন্যায় জাঙ্কুকের বুকে গিয়ে লাগলো। সে অগ্নিঝরা কণ্ঠে বলে উঠল, আমার বউকে নিয়ে যদি আবারও কেউ আজে বাজে কথা চিন্তাও করে তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না, মাইন্ড ইট। এই প্রথম জাঙ্কুক নিজের মায়ের সাথে এই টোনে কথা বলেছে। জিন হতভম্ব হয়ে গেল। তখনই রোজ ফোন হাতে রুমে ঢোকে। কিছুক্ষণ আগে সে ফোনটা হাতে নিয়েছিল। তের ছবিগুলো তার ফোনেও পাঠানো হয়েছে। রোজ এসে জাঙ্কুকে জিজ্ঞেস করলো, ভাইয়া তের সাথে ছেলেটাকে? জাঙ্কুক রেগে বলল, জাস্ট শাট আপ, এখান থেকে যাও সবাই। জিন মুখ ভার করে রুম থেকে বেরিয়ে গেল। সুগা সান্ত্বনা দিতে এগিয়ে আসলেই জাঙ্কুক হাত উঁচিয়ে না বলে। রাগে তার ইচ্ছা করছে আগুন জ্বালিয়ে দিতে। জাঙ্কুক আশেপাশে তাকিয়ে ভাঙার জন্য কিছু খুঁজতে লাগলো, কিন্তু কিছুই পেল না। এক সপ্তাহ যাবৎ ভাঙচুর করার কারণে এখন আর তার রুমে ফার্নিচার ছাড়া ভাঙার মতো কিছুই অবশিষ্ট নেই। জাঙ্কুক রাগ নিয়ন্ত্রণ করার জন্য নিজের চুল টানতে লাগলো। রোজ দুপা এগিয়ে এসে বলল, ভাইয়া প্লিজ তুই না জেনেই তেকে অবিশ্বাস করিস না। লোকটা তের পরিচিত বা আত্মীয় তো হতে পারে। সুগাও রোজের সাথে তাল মিলিয়ে বলল, রোজ একদম ঠিকই বলেছে জেকে ভাই, তুমি আগে শিওর হয়ে নাও। ছেলেটা ভাবির বন্ধুও তো হতে পারে। এখনকার দিনে ছেলে মেয়েদের মধ্যেও বন্ধুত্ব হয় ভাইয়া, এসব এখন কমন ব্যাপার। সুগা তো অন্যদিকে তাকেই কথাগুলো বলছিল। রোজ ইশারায় সুগাকে চুপ করতে বলে, কিন্তু সুগা তো ননস্টপ বলেই যাচ্ছে। হঠাৎ করে জাঙ্কুক সুগার শার্টের কলার খামচে ধরে হিসিয়ে বলল, এই সমস্ত কথা দ্বিতীয়বার বললে আমি ভুলে যাব যে তোর সাথে আমার কোনো সম্পর্ক আছে। শি ইজ মাইন্ড অ্যান্ড মাইন অনলি। সে শুধুমাত্র আমার। আর রইল তের কথা, আমি তাকে যথেষ্ট বিশ্বাস করি। সে কখনো এরকম করবে না। আর যদি মেয়েটা এরকম কিছু করার চেষ্টাও করে তবে তার পরিণতিও ভালো হবে না। জাঙ্কুক অনেক শক্ত করেই সুগার কলার ধরে রেখেছিল। সুগা ছাড়ানোর চেষ্টা করলেও জাঙ্কুক ছাড়লো না। শেষমেশ রোজ এগিয়ে এসে সুগাকে ছাড়াতে লাগলো আর বলল, ভাইয়া সুগা ভাইয়াকে ছাড়ো প্লিজ। ও ভুল করে বলে ফেলেছে, ও উল্টো পাল্টা কিছু মিন করেনি, প্লিজ ছাড়ো ওকে। জাঙ্কুক ছেড়ে দিতেই সুগা মাথা নিচু করে বলে উঠল, সরি সরি জেকে ভাই। কথাটা বলেই সুগা রুম থেকে বেরিয়ে গেল। সুগার পিছু পিছু রোজও রুম থেকে চলে গেল। জাঙ্কুক এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে দরজার দিকে এগিয়ে গেল। দরজাটা লক করে দিয়ে দ্রুত পায়ে এগিয়ে গেল বিছানার দিকে আর বলতে লাগলো, মাই লিটল হানিবি, এসব যদি সত্যি হয় না আমি তোকে নিজের হাতে খুন করব দেখিস। জাঙ্কুক বিছানা থেকে ফোনটা তুলে তার পিয়ে কাইকে কল দিল। কয়েকবার রিং হতে কাই কল রিসিভ করে বলো, হ্যালো জেকে স্যার, কিছু হয়েছে? শোনো কাই, কিছু ফটো সেন্ড করছি। একজন ফটোগ্রাফার স্পেশালিস্টকে দিয়ে ছবিগুলো পর্যবেক্ষণ করাবে। আর একটা কথা, ছবিগুলো যেন কোনোভাবে লিক না হয়। জি স্যার, আপনি ছবিগুলো পাঠিয়ে দিন। রাত 10টা বাজে। তে ডিনার করে সবেমাত্র রুমে এসেছে। আগামীকালকে তার ম্যাথ পরীক্ষা। তে এগিয়ে গেল পড়ার টেবিলের দিকে। উদ্দেশ্য সূত্রগুলো একটু রিভিশন দেবে। তে হাত বাড়িয়ে বইটা নিতে যাবে, তখনই সেই স্টুডেন্ট আইডি কার্ডটা তার নজরে আসে। তে তখন মনে মনে বলতে লাগলো, উফস, আমি তো এটার কথা একেবারে ভুলেই গিয়েছিলাম। লোকটা হয়তো এটা খুঁজে না পেয়ে অনেক দুশ্চিন্তায় আছে। তে আইডি কার্ডটা হাতে নিয়ে ফোন নাম্বার খুঁজতে লাগলো। এক সময় পেয়েও গেল। তে তখন বললো, আবারও ভুলে যাওয়ার আগেই লোকটাকে কল করে বলে দিই যে তার আইডি কার্ড আমার কাছে আছে। তুই টেবিলের সাইডে রাখা ফোনটা হাতে তুলে নিয়ে নম্বরটা ডায়াল করলো। কিছুক্ষণ যেতেই অপর প্রান্ত থেকে কলটা রিসিভ করে বলল, হ্যালো আসসালামু আলাইকুম। অপর প্রান্ত থেকে ভেসে এলো একটা গম্ভীর পুরুষালী কণ্ঠ। তে সালামের উত্তর দিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? তে কিছু সময় চুপ থেকে বলল, আপনি কি পার্ক বোগাম বলছেন? জি আমি পার্ক বোগাম বলছি। তা আপনি কে বলছেন?
আসলে আজকে দুপুরবেলা আপনি আমাকে সাহায্য করেছিলেন, মনে আছে? অপর প্রান্ত থেকে কোনো উত্তর এলো না। কিছুক্ষণ নীরবতা পালন করার পর বোগাম বলল, আপনি আমার নম্বর পেলেন কোথায় মিস? আপনার স্টুডেন্ট আইডি কার্ডটা আপনি ভুলবশত ফেলে গিয়েছিলেন, আমি কুড়িয়ে নিয়েছিলাম। ভাবলাম আপনার জন্য এটা গুরুত্বপূর্ণ হতে পারে, তাই সেখান থেকে এই নম্বর নিয়ে কল দিয়েছি। কথাটা শুনে বোগাম বেশ খুশি হলো বলেই মনে হচ্ছে। বোগাম তখন বলল, থ্যাংক গড। আপনি ভাবতেও পারবেন না ওটা আমার জন্য কত বেশি ইম্পর্টেন্ট। কোথায় কোথায় না খুঁজেছি আমি। থ্যাংক ইউ সো মাচ। তে খুশি হলো, যাক লোকটার একটু হলেও উপকার করতে পেরেছে সে। তে তখন বলল, আমি আগামীকালকে এক্সাম শেষে সেই জায়গাতেই অপেক্ষা করব, আপনি এসে নিয়ে যাবেন। বোগামের হাসি থেমে গেল। অপ্রস্তুত ভঙ্গিতে বলল, আসলে মিস, আমি তো শহরের বাইরে একটা কাজে এসেছি। আপনি কি কষ্ট করে কয়েকটা দিন কার্ডটা নিজের কাছে রাখতে পারবেন? তে কিছু বলার আগেই বোগাম আবারও বলে উঠল, আসলে আমার না যাওয়াতে আমি গ্রামে এসেছি, সেজন্যই বলছিলাম আর কি। তবে আপনার প্রবলেম হলে আমাকে কষ্ট করে হলেও আসতেই হবে। তে ভদ্রভাবেই বলল, না না, সমস্যা হবে না। আমি বেশ কয়েকটা দিনই আছি এখানে। আপনার না গিয়েছে তাই আপনার সেখানে থাকা উচিত। আর চিন্তা করবেন না, আমি না থাকলেও আমার বাবার কাছে এটা রেখে যাব, সে আপনাকে দিয়ে দিবে। তের কথায় বোগাম হালকা হাসলো আর বলল, থ্যাংক ইউ মিস, ইউ আর সো সুইট। যদি কিছু মনে না করেন আপনার নামটা জানতে পারি? তো এবার কিছুটা আনকমফোর্টেবল ফিল করলো। তার কি নাম বলা উচিত নাকি উচিত না ভাবতে লাগলো। লোকটা তাকে আর তার বেবিকে বাঁচিয়েছে, সেই হিসেবে নাম তো বলাই যায়, তাই না? তো অনেক ভেবেচিন্তে বলো, আমার নাম তে। বাহ, নামটা তো অনেক সুন্দর আর আনকমন। বাই দ্য ওয়ে, তে কি ফ্লাওয়ার লাইক করে? তে উত্তর দিতে যাবে তার আগেই ডেইজি তের রুমে আসে। মাকে আসতে দেখে তে কলটা কেটে দিল। ডেইজি তখন বলো, কার সাথে কথা বলছিলিস তে? জামাই নাকি? তে তখন ঘাবড়ে গিয়ে বলো, আরে না না মা, তোমাকে তো বলাই হয়নি। আজকে কি হয়েছিল জানো? ডেইজি বিছানায় বসে জিজ্ঞেস করলো। না বললে কিভাবে জানবো? আমার তো মনেই ছিল না মা বলার কথা। এরপর তে বাড়িতে ফেরার পথে সব ঘটনা তার মাকে খুলে বলল। ডেইজি তখন বলল, হ্যাঁ রে তে, দেখে শুনে হাঁটবি তো নাকি? এতটা বেখেয়ালি হলে কিভাবে চলবে? এই কথা শোনার পর তো আমি তোকে একা বের হতে দিতেই সাহসী পাবো না। তে উঠে গিয়ে মায়ের পাশে বসলো আর বলল, চিন্তা করো না মা, আমি এখন থেকে সাবধানেই চলাফেরা করব। শুনতে সবসময় মনে রাখবি, তোর সাথে আরেকটা জীবন জড়িয়ে আছে। মা হওয়া এত সহজ না রে বাবা। একটা সন্তানকে নিরাপদ রাখা, ভালোভাবে বড় করা, ভালো মানুষ হিসেবে গড়ে তোলা একজন মায়ের দায়িত্ব। একজন সন্তানের জীবনে মা হচ্ছে সর্বপ্রথম শিক্ষিকা আর রক্ষিকা। কথাগুলো শুনে তের ভালো লাগলো। সে মাথা রাখলো মায়ের কোলে আর বলল, আচ্ছা মা, আমি তোমার কোলে মাথা রাখলে যতটা শান্তি পাই, আমার বাবুটাও কি আমার কোলে মাথা রাখলে ততটাই শান্তি পাবে? তের এমন প্রশ্নে ডেইজি মৃদু হাসলো আর বলল, হ্যাঁ নিশ্চয়ই পাবে। ডেইজি তের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তে শান্তিতে চোখ জোড়া বন্ধ করে নিল। ডেইজি তখন বলল, তোর কি নিজের স্বামীর কথা মনেই পড়ে না? নিজেও তো কল দিতে পারিস নাকি? শুধু মা হলেই চলবে, স্ত্রী হতে হবে না? তে একটা ছোট্ট শ্বাস ফেলে চোখ মেরে তাকালো আর বলল, আমি তো বিয়ে করতে চাইনি মা, বাবুর জন্যই বাধ্য হয়ে বিয়ে করেছি। দেখ মা, তুই না হয় বাধ্য হয়ে বিয়ে করেছিস, ছেলেটা কিন্তু তোকে বাধ্য হয়ে বিয়ে করেনি। মায়ের কথায় তে সোজা হয়ে বসলো, ব্রুকুচকে বলল, মানে? মানে জাঙ্কুক মন থেকেই তোকে বিয়ে করেছিল। তুই তো জানিসই যে আমরা আইনের সাহায্যে তাদের কিছুই করতে পারতাম না। তোর কি মনে হয় জাঙ্কুক সেটা জানতো না? তে তখন বলো, আমি এই বিষয়ে তাকে জিজ্ঞেস করেছিলাম। উত্তরে জাঙ্কুক আমাকে বলেছিল যে বাবুটার জন্যই নাকি বিয়ে করতে রাজি হয়েছিল আমাকে, আর অতগুলো টাকাও নাকি সেই জন্যই দিয়েছে। ডেইজি অবাক নয়নে তের দিকে তাকালো আর জিজ্ঞেস করলো, জাঙ্কুক কি সত্যি বাচ্চাটার জন্য তোকে বিয়ে করতে চেয়েছিল? তে প্রশ্নটা শুনেতে ভাবতে লাগলো। তার মনে আছে জাঙ্কুক একবার তাকে করে নিতেও বলেছিল, তবে সেই কথাটা তে তার মাকে বলল না। তে তখন বলল, বাদ দাও না মা। তে এটা বাদ দেওয়ার মতো বিষয় না রে মা, এভাবে যোগাযোগ বন্ধ রাখলে সম্পর্কে ফাটল ধরবে। মা, আমি তোমাকে কিভাবে বোঝাবো? তার আর আমার মাঝে নামে মাত্র সম্পর্ক আছে, যেটা সে চাইলেও ভাঙতে পারবে না। তে মনে মনে কথাটা ভাবলো কিন্তু মুখে বলল না। এরপর সে তার মাকে সান্ত্বনা দিয়ে বলল, ভাঙলে ভাঙুক মা, আমার কিছুই যায় আসে না। এখন তো আর কেউ আমার বাবুকে অবৈধ বলতে পারবে না, তাই না? ডেইজি মেয়ের কথায় ভারী অসন্তুষ্ট হলেন আর বলেন, তুই তোর স্বামীর পাশে অন্য মেয়েকে সহ্য করতে পারবি? সে অন্য মেয়ের সাথে হাসবে, অন্য মেয়েকে জড়িয়ে ধরবে, অন্য মেয়েকে নিয়ে ভাববে, এসব তুই পারবি তো সহ্য করতে? কথাটা শুনে এক মুহূর্তের জন্য তে থমকে যায়। কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছে সে। হঠাৎ চোখের সামনে ভেসে উঠল জাঙ্কুকের সাথে একটা কাল্পনিক নারী চরিত্র।
তে তখন বলে উঠলো, না। তে আবারও চিৎকার দিয়ে উঠলো আর বলল, না না না, উনি 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 পারবে না, উনি উনি পারবে না এমন করতে, আমি ওনার নামে মামলা করব। তখন এক মুহূর্ত থেমে নিম্ন স্বরে বলল, এখন এখন আমার কাছে টাকাও আছে মা। ডেইজি মৃদু হেসে বলল, মামলা করে কি আর স্বামীর মন থেকে সেই নারীকে মুছে ফেলতে পারবি রে বোকা মেয়ে? তে অসহায় চোখে মায়ের দিকে তাকায়। জাঙ্কুক ছেলেটা পূর্বে কেমন ছিল সেটা আমি জানি না, কিন্তু বর্তমানে সে তোর স্বামী, তোর উচিত তাকে সঠিক পথে আনার চেষ্টা করা। ডেইজি কিছুক্ষণ চুপ থেকে তের মাথায় হাত রাখলেন। তার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তবে সে তের মা হিসেবে সেই প্রশ্নটা করতে পারছে না। এক ধরনের জড়তা কাজ করছে তার মনে, কিন্তু তার সেই বিষয়ে জিজ্ঞেস করা উচিত। ডেইজি তখন বলল, তে জাঙ্কুক কি তোর সাথে কখনো জোরাজুরি করেছে? তে প্রথমে না বুঝলেও যখন বুঝতে পারলো, সে সাথে সাথেই না বোধক মাথা নাড়ল। ডেইজি তখন বলল, তোর ব্যবহার দেখে তো মনে হচ্ছে সে তোর সাথে জোরাজুরি করেছে। দেখ, সেরকম কিছু হলে বল আমাকে, আগের ঘটনার মতো লুকিয়ে রাখিস না। তে ফট করে বলেই ফেলল, সে আমার সাথে তেমন কিছু কিভাবে করবে মা? আমি তো তার সাথে কখনো এক রুমে থাকিই নাই। কি, এক রুমে থাকিস নাই মানে? তুই উপর নিচ মাথা নাড়ায় আর বলে, হ্যাঁ মা, আমি তাকে বিয়ের আগে শর্ত দিয়েছিলাম যে আমি আলাদা রুমে থাকবো। আর আর ছেলেটা সেই শর্ত মেনেও নিল। হ্যাঁ মা, মেনে নিয়েছে। ডেইজি কিছুক্ষণ চুপচাপ বসে থেকে বলে উঠলো, এত কিছুর পরেও তোর স্বামীর কথা মনে পড়ে না? সে তোর যত্ন নিয়েছে, তোর অদ্ভুত রকমের শর্তগুলো মেনে নিয়েছে, কাবিনের কতগুলো টাকা পরিশোধ করেছে। জাঙ্কুক খারাপ ছেলে হলে কি কখনো এত কিছু করতো? তে মাথা নিচু করে নিল। তার মা সত্যি তো বলেছে, উল্টো সেই সবসময় জাঙ্কুককে আজে বাজে কথা শুনিয়েছে। ডেইজি যদি বাকি শর্তগুলোর ব্যাপারে জানতে পারে, তাহলে হয়তো তেকে মারবে। ডেইজি তখন তেকে বলল, আচ্ছা তুই কখনো এরকম কিছু করেছিস যার জন্য জাঙ্কুকের তোকে মনে পড়বে? তে না বোধক মাথা নাড়ায়। ডেইজি একটা শ্বাস ছেড়ে বলেন, বাহ ভালো, ও কত কিছু করার পরেও তোর ওর কথা মনে পড়ছে না। তোর কি মনে হয় তুই কিছু না করার পরেও জাঙ্কুকে তোর কথা মনে পড়বে? আমি নিশ্চিত যে ও তোর কথা ভুলেও গেছে। আর সত্যি বলতে মনে রাখার তো কোনো কারণই নেই। ডেইজি আর কথা বাড়ালো না। তের উপর সে বেশ নারাজ হয়েছে। জাঙ্কুক তো চেয়েছিল ভুলগুলো শুধরে নিতে, কিন্তু তে সেই ভুলগুলোকে মনের ভেতর আঁকড়ে ধরে বসে আছে এখনো। জাঙ্কুককে একটাবার সুযোগও তো দিয়ে দেখেনি। ডেইজি শুয়ে পড়তেই তে ফোনটা হাতে তুলে নিল, মন বলছে জাঙ্কুকে কল দিতে। তে তখন ভাবলো, সত্যি কি জাঙ্কুক আমাকে ভুলে গেছে? তে মনে প্রচুর সাহস জুগিয়ে কম্পিত হাতে জাঙ্কুকের নাম্বারটা ডায়াল করলো। তবে তার সমস্ত আশা নিরাশা করে দিয়ে অপর প্রান্ত থেকে ভেসে এলেও একটা নারী কণ্ঠ, আপনি যে নাম্বারে কল দিয়েছেন সেই নাম্বারটি এখন বন্ধ আছে। এই বিরক্তিকর আওয়াজটা তের হার্টবিট বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তের মনে হচ্ছে খুব খারাপ কিছু হতে চলেছে। বাড়ির অন্য কারোর নাম্বারও তো নেই তার কাছে। অন্যদিকে জাঙ্কুক নিজের হাতে ব্যান্ডেজ প্যাঁচাচ্ছে। তার সামনে কাচের টুকরোগুলো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে। রুমের এক কোণে পড়ে আছে কিছুক্ষণ আগে জাঙ্কুকের রাগের শিকার হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া ফোনটি। জাঙ্কুক ড্রেসিং টেবিলের ভাঙা আয়নার দিকে তাকিয়ে বলল, ইউ হ্যাভ টু পে ফর দিস হানিবি। তুমি আমার এখন আর হানিবি না, তুমি আমার জীবনে একটা বিষের মতো হয়ে গেছো। কিছুক্ষণ আগে জাঙ্কুক সত্যিটা যাচাই করার জন্য তের ফোনে কল দিয়েছিল, কিন্তু তে তখন বোগামের সাথে কথা বলছিল, যার জন্য জাঙ্কুকের ফোন থেকে নেটওয়ার্ক ব্যস্ত দেখায়। ব্যাস, জাঙ্কুক সেটা নিয়ে রেগে মেগে ফোনটা আবারও আছাড় মেরেছে। ফোনটা দিয়েছিলাম বাবা মায়ের সাথে কথা বলার জন্য, কিন্তু মেয়েটা তাদের কাছেই আছে। কথা বলছিল তাহলে কার সাথে? 9 দিন হয়ে গেছে ওই বাড়িতে গেছে, আমাকে ভুল করেও একটা বারো কল দেয়নি। তবে আমাকে কল না দিলেও অন্য কারোর সাথে ঠিকই কথা চলে। আর আমি কিনা এখানে ওই মেয়েটার কথা ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছি। এটা সত্যি যে কেউ কিছু সহজে পেয়ে গেলে সেটার মূল্যায়ন করে না। ভোরের আলো ফুটতে শুরু করেছে। মায়ের ডাকে তের ঘুম ভাঙে। ফজরের নামাজ আদায় করে সে বাড়ির পাশে থাকা বাগানে আসে। নিজ হাতে এই গোলাপ ফুলের বাগান করেছে সে। প্রতিদিনের রুটিন অনুযায়ী পানি দিচ্ছিল তে। গোলাপ ফুল তার ভীষণ প্রিয়। ভোরের এই স্নিগ্ধ আবহাওয়া তের কাছে দারুণ লাগে। তে সচরাচর ফুল ছেড়ে না। তার মতে ফুল গাছেই সুন্দর, হাতে নিলে সেটা সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তবে ফুলের ঘ্রাণ নিতে সে ভালোবাসে। তে সবগুলো গাছে পানি দিয়ে একটা ফুলের দিকে ঝুঁকে ঘ্রাণ নিতে যায়। ফুলের পাপড়ি তার নাকে লাগা মাত্রই সে হাঁচি দিতে লাগলো। হঠাৎ এরকম হওয়াতে তে কিছুটা দূরে সরে যায়। এর আগে এরকমটা কখনো হয়নি। আচমকা তার হাত পাও চুলকাতে শুরু করেছে। তে তখন বলল, আল্লাহ, আমার গায়ে কি লাগলো? তে হাত পা চুলকাতে চুলকাতে বাড়ির ভেতরে চলে আসে। ডেইজি রান্নাঘরে ব্রেকফাস্ট বানাচ্ছিল। তে
তে তখন বলল, মা ও মা, আমার গায়ে কি যেন লেগেছে, অনেক চুলকাচ্ছে মা। তের ডাকে ডেজি বসার ঘরে আসলেন। এসে তের এরকম অবস্থা দেখে সে অনেক ঘাবড়ে গেল। তের হাত পা কিছু কিছু অংশ লাল হয়ে গেছে। ডেজি তখন বলল, এ কি কি লেগেছে? তে সোফায় বসে পা চুলকাতে লাগলো। জানি না মা, হয়তো বিছুটি পাতা লেগেছে, অনেক চুলকাচ্ছে। ডেজি তের দিকে এগিয়ে গেলেন আর বলেন, বাগানে কত কিছু থাকতে পারে, সেই জন্যই বলেছি এই অবস্থায় বাগানে যেতে হবে না। কিন্তু তুই তো আমার কথা শুনলি না, তোর তো আজকে পরীক্ষাও আছে। একটা কাজ কর, একেবারে গোসল করে আয়। তে মাথা নাড়িয়ে গোসল করতে চলে গেল। সকাল 10টা। জাংকুক নিজের রুমেই বসে আছে। আজকে সে না তো অফিসে গেছে আর না তো হসপিটালে গেছে। সকাল থেকে রুমের দরজাও খোলেনি। তার ভালো লাগছে না কিছুই। জাংকুক ল্যাপটপের মাধ্যমে কাইকে মেল পাঠালো। ছবিগুলো চেক করার পর ফটোগ্রাফার কি বলেছে কাই। কয়েক মিনিট যেতেই অপর পাশ থেকে কাই রিপ্লাই দিল, স্যার, সে বলেছে ছবিগুলো 95% অরিজিনাল, বাকিটা এডিট করা। জাংকুক আর কোনো রিপ্লাই দিল না। কিছুক্ষণ যেতে কাই আবারও মেল পাঠায়, স্যার, আজকে কি আপনি আসবেন না অফিসে? জাংকুক রিপ্লাই দিল, না, আমি ব্যস্ত আছি। কিছুক্ষণ যেতেই কাই আবারও মেল পাঠালো, স্যার, আপনি হয়তো ভুলে গেছেন, আমাদের সবচেয়ে বড় প্রজেক্টের ডেডলাইন আজ। টিমের রিভিউ মিটিং আজ দুপুরে। সিইও হিসেবে আপনার নির্দেশনা দরকার, নাহলে ঠিক সময় কাজ শেষ হবে না। মেলটার দিকে জাংকুক অনেকক্ষণ তাকিয়ে রইল। সে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় ভুলে গেছে ভাবতেই তার ভীষণ রাগ উঠছে। আজকে প্রজেক্টটা লঞ্চ করতে না পারলে বিশাল বড় একটা লস ফেস করতে হবে তাকে। সেই বিষয়টা ভুলে গিয়ে সারাটা রাত শুধু তের কথাই ভেবে গেছে। জাংকুক সমস্ত ভাবনা সাইডে রেখে উঠে দাঁড়ালো, তারপর ফ্রেশ হতে চলে গেল। সময়ের পাতা থেকে ঝরে গেছে বেশ কয়েকটা দিন। তের লাস্ট 2টা পরীক্ষায় বাকি আছে, আজ একটা আর 2 দিন পর একটা। তে এই কয়েকদিনে জাংকুককে প্রতিদিন কল দিয়েছে, কিন্তু জাংকুকের ফোন বন্ধ বলেছে। অন্যদিকে জাংকুক নিজের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত। হসপিটাল আর অফিস সামলাতে হিমশিম খাচ্ছে। তের উপর অভিমান জমেছে, যদিও সে জানে তার অভিমানের কোনো মূল্য নেই তের কাছে। জাংকুকের রাগ হলে সেটা সে প্রকাশ করে, কিন্তু অভিমান হলে সে প্রকাশ করে না, চুপচাপ থাকে। কারোর প্রতি তার কোনো চাওয়া পাওয়া নেই। তে তাকে ভুল বুঝলে বুঝুক, সে আর তের রাগ ভাঙাতেও চায় না। সে জানে তে তার অভিমান কোনো দিনও বুঝবে না, আর জাংকুকও তাকে বোঝাতে চায় না। ফোন হাতে থাকলে আনমনে হলেও সে তেকে কল দিয়ে ফেলতে পারে, কৈফত চাইতে পারে। ছেলেটা কে ছিল, কেন তেকে স্পর্শ করেছে, তাতে কি হবে? জাংকুকের বুকের মাঝের এই অসহ্য যন্ত্রণাটা কি কমে যাবে? যাবে না। জাংকুক সেই জন্য আর ফোন কেনেনি, আর কিনলেও বাকি। সে এই রকমের পরিস্থিতিতে আছে যে ফোন কিনলে একদিনের বেশি ফোনটা অক্ষত থাকবে না। তে পরীক্ষা দিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখনই তার ফোনটা বেজে ওঠে। তে ফোনটা হাতে নিয়ে নম্বরটা দেখে একটা শ্বাস ফেললো। প্রত্যেকবার বোগাম নামে ছেলেটা কল দিলে সে ভাবে জাংকুক কল দিয়েছে। তে ইচ্ছাকৃতভাবে এমনটা ভাবে তেমনটাও নয়, তার মন নিজে থেকেই ভেবে নেয়। তে কলটা রিসিভ করে কানের কাছে নিল। হ্যালো। বোগাম হাসি মাখা কণ্ঠে বলো, কি হয়েছে মিস, আজকে কণ্ঠটা এরকম শোনাচ্ছে কেন? বেশি বিরক্ত করছে নাকি? তো একটা শ্বাস ফেলো। লোকটা প্রতিদিন নিয়ম করে থেকে কল দেয়, অবশ্য আজে বাজে কিছু বলে না, তবে তের ভালো লাগে না কথা বলতে। যখন বাড়িতে একা থাকে তখন তার দম বন্ধ হয়ে আসে। একাকিত্ব কাটানোর জন্য সে কথা বলে বোগামের সাথে। বোগাম স্বাভাবিক স্বরে বলো, আপনার জন্য একটা সুখবর আছে। সেটা কি? আমি ফিরে এসেছি, আজকে দেখা হচ্ছে। কথাটা শুনে তে খুশি হলো। এতদিন কার্ডটার জন্য ছেলেটার সাথে যোগাযোগ রেখেছে, কার্ডটা দিয়ে দিতে পারলে সে দায়ভার মুক্ত, আর কল রিসিভ করবে না। তে তখন বলো, আচ্ছা, আমি তাহলে দুপুরের টাইমে সেখানে অপেক্ষা করব, আপনি কার্ডটা নিয়ে যাবেন। বোগাম সে ব্যাপারে কিছু না বলে অন্য কথা বলল, আজকে তো তোমার অর্থনীতি পরীক্ষা, তাই না? তে তখন বলো, হ্যাঁ, আমার দেরি হয়ে যাচ্ছে, এখন রাখছি। বোগাম একটা শ্বাস ফেলে বলো, আচ্ছা, বেস্ট অফ লাক। উঁচু সিলিং, চারপাশ কাঁচ দিয়ে ঘেরা। সকালের কড়া আলোয় কাচের গ্লাসগুলো উত্তপ্ত, তবে ভেতরে এয়ার কন্ডিশনে ঠান্ডা বাতাসে এক ধরনের ভারসাম্য তৈরি হয়েছে। জাংকুকের কেবিন আলাদা, কাঁচ দিয়ে ঘেরা হলেও আধা খোলা। জাংকুক নিজের ডেস্কে বসে আছে। জাংকুক চুপচাপ ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। স্ক্রিনে এক্সেল সিটের লম্বা সারি, রিপোর্ট, প্রজেক্ট, টাইমলাইন, মেল, ক্লায়েন্ট সব মিলে একজোড়া ক্লান্ত চোখ ধৈর্য ধরে বিশ্লেষণ করছে প্রতিটা ডিটেইলস। মাঝে মাঝে জাংকুক আঙ্গুল দিয়ে কপালের মাঝখানটা চেপে ধরছে। ঠিক তখনই তার কেবিনের দরজায় কড়া নাড়ার শব্দ হলো। কাই, তার ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্ট, ধীরে ধীরে মাথা বাড়িয়ে জিজ্ঞেস করলো, স্যার, মে আই কাম ইন? জাংকুক কেবল মাথা নাড়ে। কাই ভেতরে এসে দাঁড়ায়। কাই জাংকুককে একটা ফাইল দিয়ে সেখান থেকে চলে গেল। জাংকুক পুনরায় ল্যাপটপের স্ক্রিনের দিকে ফোকাস করলো। ঠিক তখনই তার স্ক্রিনে একটা মেইল আসলো। জাংকুক মেইলটা ওপেন করতেই একটা লেখা ভেসে উঠলো।
শুধু অফিসে মনোযোগ দিলেই হবে মিস্টার জিওন জাংকুক? ওইদিকে তো আপনার ওয়াইফ নতুন প্রেমিককে নিয়ে কফি খেতে যাচ্ছে। আপনার উপর না আমার খুব করুণা হচ্ছে জানেন তো। বেশ খুঁজে খুঁজে একটা পিচ্চি মেয়েকে বিয়ে করেছিলেন, ভেবেছিলেন পিচ্চি বলে আপনি খুব সহজেই তার জীবনের প্রথম আর শেষ পুরুষ হবেন, কিন্তু আফসোস সেটা আর হলো না। আপনার অবস্থা দেখে মনে হচ্ছে আপনাকে বাকিটা জীবন অফিস আর হসপিটালের সাথেই সংসার করতে হবে। মেলটার নিচে একটা অ্যাড্রেস দেওয়া আছে। জাঙ্কুক বেশ কিছুক্ষণ মেলটার দিকেই তাকিয়ে রইল। বিকেল 3টা। তার পরীক্ষা শেষ করে স্কুল থেকে বেরিয়ে সেই রাস্তার মোড়ে এসে দাঁড়ালো। চুপচাপ দাঁড়িয়ে আছে, কিন্তু দুটো লোক পাশে থাকা চায়ের দোকানে বসে তের উপরেই নজর রাখছিল। কয়েক মিনিট যেতেই বোগাম এসে তের সামনে দাঁড়ালো। বোগামের হাতে একটা গোলাপ ফুলের তোড়া, মুখে হাসি। বোগাম ফুলটা তের দিকে এগিয়ে দিল। তে অপ্রস্তুত হয়ে বলল, এসব কি? ফুলের তোড়া মিস। আপনি বলেছিলেন যে আপনি গোলাপ ফুল লাইক করেন, ভুলে গেলেন? কিন্তু এসব আমাকে দিচ্ছেন কেন? বোগাম কিছুটা বিরক্ত হলো আর ভাবলো মেয়েটা বেশি প্রশ্ন করে। বোগাম তখন থেকে বলল, মিস এখানে অনেক রোদ, পাশে একটা ক্যাফে আছে, চলুন আমরা সেখানে গিয়ে কথা বলি। তে কপাল কুঁচকে নিল, ভদ্রভাবে বলল, আসলে আমাকে বাড়িতে যেতে হবে, শরীরটা ভালো লাগছে না, আপনি আপনার কার্ডটা রাখুন দয়া করে। বোগাম সরু চোখে তের দিকে তাকালো আর বলল, আপনার শরীর কি বেশি খারাপ লাগছে? তে উপর নিচ মাথা নাড়ালো। আর বোগাম তখন বলল, তাহলে আমরা কালকে দেখা করি, আপনি বরং কার্ডটা কালকে দিয়ে দিবেন। কেন, আপনি এখন নেবেন না কেন? বোগাম একগাল হেসে বলল, নেব না। আপনি ওই ক্যাফেতে গিয়ে আমার সাথে এক কাপ কফি খাবেন আর এই ফুলগুলো নেবেন, তারপরে আমি আপনার কাছ থেকে কার্ড নিব। তে আশেপাশে তাকিয়ে দেখলো বেশ ভালোই মানুষজন আছে। তের ভয় পাওয়ার কোনো কারণ নেই আপাতত। তে তখন বলল, আপনার কার্ড আপনার দরকার হলে নেবেন, নয়তো নেবেন না। আমি কেন যাব আপনার সাথে, আর এই ফুলগুলোই বা কেন নেব? বোগামের মুখের হাসি যেন মিলিয়ে গেল। সে তখন বলল, আপনি আমাকে এভাবে বলতে পারলেন মিস তে? আপনি ভুলে গেলেন আমি সেদিন যদি আপনাকে না বাঁচাতাম তাহলে আপনি এই মুহূর্তে এই জায়গাতে দাঁড়িয়ে আমার সাথে এভাবে কথা বলতে পারতেন না। কথাটা শুনেতে মাথা নিচু করে নিল আর ভাবলো লোকটা সত্যি কথাই বলছে, কিন্তু তার জন্য কি লোকটার সাথে ক্যাফেতে কফি খেতে যেতে হবে কেন? আমি সেই জন্য আপনার কাছে কৃতজ্ঞ, কিন্তু যাক বাদ দিন মিসতে, তবে আমি শুধু আপনার সাথে এক কাপ কফি খেতে চেয়েছিলাম। আপনি যদি খেতে না চান আমার খুব খারাপ লাগবে, আর কার্ডটাও আমি নিতে পারবো না। আপনি যেতে পারেন, আর বিরক্ত করার জন্য দুঃখিত। বোগাম চলে যেতে নিলে এতে একটা শুষ্ক ঢোক গেলে মনে মনে ভাবে সে আমাকে আর বাবুকে বাঁচিয়েছে। এক কাপ কফি খেলে কিছুই তো হবে না, তাই না? আর কার্ডটা একবার দিতে পারলেই তো শেষ। আমি আর কখনো এই লোকের কল রিসিভ করবো না, নইলে তো কল দিয়ে বিরক্ত করবে। আমি তো অকৃতজ্ঞ নই, কার্ডটা না দিতে পারলে নিজেও শান্তি পাবো না। তে বোগামকে ডাক দিল আর বলল, আচ্ছা চলুন, তবে আমি যেখানে যেতে চাইবো সেখানেই যেতে হবে। বোগাম খুশি হয়ে ফিরে এলো আর বলল, বলুন কোথায় যাবেন আপনি, আমি সেখানেই যেতে রাজি আছি। তে হাঁটতে লাগলো, তার পিছু পিছু বোগামও আসছে। তে বোগামকে নিয়ে ডেইজি যেই পেস্ট্রি শপে কাজ করে সেখানে এলো। তেকে শপে দেখে ডেইজি এগিয়ে এলো। ডেইজি খুব ভালো পেস্ট্রি আর কেক বানায়। তেকে দেখে ডেইজি তখন বলো, তে তুই এসেছিস, ব্যাপার কি? এমনি এমনি তো কখনো আসিস না। তে মিষ্টি হেসে বোগামকে দেখিয়ে বলো, মা উনি সেদিন আমাকে বাঁচিয়েছিলেন, আজকে উনি আমার সাথে এক কাপ কফি খেতে চাইলো, আমি ভাবলাম এই সুযোগে ওনার সাথে তোমার পরিচয়টাও করিয়ে দেওয়া যাবে। ডেইজি বোগামকে দেখে বেশ খুশি হলেন, অনেক অনেক ধন্যবাদ দিলেন আর বললেন, আমার মেয়েকে বাঁচানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তে তুই ওনাকে নিয়ে ভেতরে গিয়ে বস। বোগাম ডেইজিকে সালাম দিয়ে ভেতরে এসে বসলো। তে তার সামনে চেয়ারে বসেছে। বোগাম তখন তেকে বলো, বাহ আপনি তো অনেক চালাক মিস। তে ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কেন এমনটা মনে হলো? এই যে একেবারে মায়ের কাছে নিয়ে চলে এলেন। তে মৃদু হেসে এক কাপ কফি বোগামের দিকে এগিয়ে দিয়ে বলো, মা আপনার সাথে দেখা করতে চেয়েছিল ধন্যবাদ জানানোর জন্য, সেই জন্যই নিয়ে এসেছি। বোগাম কফির কাপে চুমুক দিয়ে বলো, আচ্ছা আপনার আমাকে কেমন লাগে? প্রশ্নটা শুনেতে থতমত খেয়ে গেল আর বলো, আপনার প্রশ্নটা আমি ঠিক বুঝতে পারলাম না। আমরা কি বৌদ্ধ হতে পারি না মিস তে? তে একটা শ্বাস ফেলে বলো, আপনি বয়সে আমার থেকে অনেক বড়। বড় হলে কি হয়েছে, আমার তো আপনাকে পছন্দ হয়েছে মিস তে, প্লিজ আমার বন্ধু হয়ে যান। তে একবার কাউন্টারে বসে থাকা তার মায়ের দিকে তাকালো। ডেইজি অন্য কাস্টমারের সাথে কথা বলছে আর বোগাম নিম্ন স্বরে কথাগুলো বলছে, যার জন্য তে ছাড়া আর কেউ তার কথা শুনতে পায়নি।
বোগাম তখন তেকে চুপ করে থাকতে দেখে বলল, কি হলো বলুন না, হবে না আমার বন্ধু? তে কিছু না বলে কার্ডটা বোগামের দিকে এগিয়ে দিয়ে বলল, আপনার কথা মতো কফি খাওয়া শেষ, এবার আপনি এই কার্ডটা নিয়ে চলে যান প্লিজ। বোগাম লক্ষ্য করলো তে যেই হাত দিয়ে কার্ডটা ধরে রেখেছে সেই হাতটা কাঁপছে, সেই সাথে তের চোখে মুখে ভয়ের ছাপ। বোগাম একটা শ্বাস ফেলে তের দিকে ফুলের তোড়াটা এগিয়ে দিয়ে বলল, আগে এটা নিন মিস তে। তে কম্পিত হাতে বোগামের হাত থেকে ফুলের তোড়াটা নিল, কিন্তু তার পুরো খেয়াল ছিল বোগামের পেছনে দাঁড়িয়ে থাকা একটা লোকের দিকে। লোকটা অগ্নিঝরা চোখে তের দিকেই তাকিয়ে আছে। মূলত লোকটার চাহনি দেখে তের অন্তরাত্মা কেঁপে উঠল। তে ফুলটা অন্য সাইডে রেখে ব্যস্ত হাতে কার্ডটা এগিয়ে দিয়ে বলল, আপনি প্লিজ এই কার্ডটা নিয়ে এখান থেকে যত দ্রুত সম্ভব চলে যান। বোগাম তের চেহারা দেখে অবাক হলেও তের হাত থেকে কার্ডটা নিতে যাবে, ঠিক সেই সময় কেউ একজন হঠাৎ করে এসেই বোগামের শার্টের কলার চেপে ধরে মুখ বরাবর একটা ঘুষি মারল। লোকটা কিছু না বলেই বোগামকে ইচ্ছে মতো মারতে লাগলো। বোগাম নিজের আত্মরক্ষার জন্য লোকটাকে 2-4টা ঘুষি মারলো। আশেপাশে সবাই এগিয়ে এলো তাদের দুজনকে ছাড়াতে। ডেইজি এগিয়ে এসে তের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, জামাই এখানে কি করছো? আর এই লোকটাকে এভাবে মারছো কেন তুমি? তে যেন নিজের জায়গাতেই জমে গেছে। জাঙ্কুক চিৎকার করে বলে উঠল, আই উইল কিল ইউ। তোর এত বড় সাহস, আমার কলিজায় হাত দিয়েছিস? তে এগিয়ে গেলে জাঙ্কুক তের দিকে তাকায়। বোগামকে ছাড়ানোর চেষ্টা করে তে তখন বলে, কি করছেন? ছাড়ুন ওনাকে প্লিজ, ছাড়ুন বলছি। তেকে দেখে জাঙ্কুক আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না। বোগামকে ছেড়ে দিয়ে তের গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। ঘটনার আকস্মিকতায় ডেইজি ছুটে এলো। থাপ্পড়টা অনেক জোরেই লেগেছে, ফলস্বরূপ তে ছিটকে গিয়ে পড়লো কাঠের চেয়ারের উপর। ডেইজি জিজ্ঞাসু দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলো, তুমি তেকে মারলে কেন? রাগে জাঙ্কুক দিক বিদিক শূন্য হয়ে বলল, কেন মারলাম বুঝতে পারছেন না আপনি? ও হ্যাঁ, বুঝবেনই বা কিভাবে? মেয়ে তো আপনার সামনে বসে রোম্যান্টিক শো করছে, আপনি নিশ্চয়ই বসে বসে সেই রোম্যান্টিক শো এর মজা নিচ্ছেন। বিশ্বাস করুন, আমিও অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু এই রোম্যান্টিক শোটা আমার জন্য মজা নয়, আমার জন্য সাজা ছিল। তে কপালে হাত দিয়ে দেখলো রক্ত বের হচ্ছে, সেই সাথে ব্যথায় টন টন করছে তার মাথা। কিন্তু জাঙ্কুকের মুখ থেকে এই কথাটি শুনেতে চুপ করে থাকতে পারলো না। তে তখন রেগে বলল, আপনি আমার মায়ের সাথে এভাবে কথা বলার সাহস কোথায় পেলেন? জাঙ্কুক রাগে ফুঁসছে। বোগাম নিজের কলার ঠিক করে জাঙ্কুকের উদ্দেশ্যে বলল, এই অসভ্য লোকটাকে মিশতে কত বড় সাহস! বলা নেই কওয়া নেই, এই বোগামের উপর হামলা করেছে। এই এই কে আপনি? হ্যাঁ? জাঙ্কুক রেগে মেগে বলল, আমি তোর বাপ। আর তের দিকে ইশারা করে বলো, ওই মেয়েটা তোর মা, বুঝলি? কথাটা শুনে সবাই তাজ্জব বনে গেল। পাশে দাঁড়িয়ে থাকা জেহোপ তো উচ্চস্বরে হেসেই উঠল। জাঙ্কুক রাগি চোখে একবার জেহোপের দিকে তাকাতেই জেহোপের হাসি উধাও হয়ে গেল। জাঙ্কুক তড়িৎ গতিতে তের হাত ধরে টেনে তেকে নিয়ে যেতে লাগলো। তে তখন চিৎকার করে বলল, কোথায় নিয়ে যাচ্ছেন? আমাকে ছাড়ুন, আহ ব্যথা পাচ্ছি তো আমি।